আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। প্রথমে সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজ সেরে বাচ্চাকে মাদ্রাসাতে রেখে আসার পর আমার রান্না বা কাজকর্ম শুরু। বাচ্চা বাবা চলে যাওয়ার পর আমি শুরু করে দিয়েছি দুপুরের রান্না। আসলে দুপুরে ও খায় না, কিন্তু গরমের দিন দুপুরে রান্না না করলে, বিকেলে রান্না করলে প্রচণ্ড শরীরে ঘাম হয়, গোসল না করলে হয় না। আর এসি থেকে বের হয়ে রান্নাঘরে ঢুকলে মনে হয় দোজগে ঢুকতেছি, খুবই কষ্ট হয়। যার কারণে আমি সকালে রান্নাগুলো সেরে রাখতেছি। আসার পথে দেখি সবুজ শাকগুলো বেশ, গতকাল শাক খাওয়া হয় নাই। আর রেগুলারলি আমি আমার হাজব্যান্ড অসুস্থতার পর থেকে শাক খাওয়ার চেষ্টা করি। তো যাই হোক, এখানে আমি 2-8টি সবুজ শাক নিয়ে আসছি, শাকগুলো আমি বেছে নিয়েছি। আর এখানে রান্না করব ধুন্দুলগুলো আমি ছিলে সুন্দরভাবে কেটে নিব। তো অসুস্থতার পর থেকে সবসময় আমার বাসায় সবজিটা আর কি হয়, শাক সবজি যেটাই হোক আমি করার চেষ্টা করি। তো এর মাঝে আমি কিন্তু বাজারে যাই, যখন মানে বাজারে যাই না সঠিক, বাচ্চাকে রাখতে যখন ভ্যানে মামা চাচারা নিয়ে দাঁড়ায় থাকে, তখন ওখান থেকে দেখে শুনে শাক সবজি আমার পছন্দ মতো আমি নিয়ে আসি। আর বিশেষ করে আমার হাজব্যান্ড এগুলো বাজার গতকাল করে রেখেছে, সেগুলো আজকে আমি রান্না করলাম। জাস্ট আমি শুধু আজকে শাক নিয়ে আসছি। তো এভাবে ধুন্দুলগুলো আমার কথা বলতে বলতে কাটাগুলো হয়ে যাচ্ছে। ধুন্দুল দিয়ে চিংড়ি রান্না করব। আর ওখানে শাকগুলো আমি বেছে রেখেছি, শাকগুলো আমি ভাজি করব। আর আরেকটা আইটেম করব, সেটা হলো করলা পেঁয়াজ দিয়ে জাস্ট শুধু ভাজি। এটা মানে কোনো কিছু দিব না সঙ্গে, জাস্ট করলা শুধু পেঁয়াজ দিয়ে একদম লাল লাল করে ভাজি করব। আসলে ঢাকার করলা যে এত পরিমাণে তিতা, তিতা করলা দিয়ে যে কোনো তরকারি রান্না করলে আমার খুব একটা ভালো লাগে না। আমি এভাবে ভাজি রান্না করি। তো যাই হোক, আমার এই যে ধুন্দুলগুলা কাটা হয়ে গিয়েছে। আমি ধুন্দুলের তরকারিও খাই, বাট খুব একটা ভালো লাগে না, কিন্তু আমার হাজব্যান্ডের জন্য এরকম ঠান্ডা জাতীয় তরকারি আমি রান্না করি। তো এই যে আমি করলা কিন্তু আমি মোটা মোটা করে, একটু হালকা মোটা করে আর কি, পাতলা পাতলা করে কেটে নেব, মানে গোল গোল করে। তো এভাবে সবগুলো করলা আমি কেটে নেওয়ার পর সুন্দরভাবে আমি এগুলোকে ভেজে নিব। তো যাই হোক, আমি আগে কাটাকুটার কাজটা শেষ করি। এদিকে ছেলের পেরেশানি, ছেলে মাদ্রাসাতে আছে, কখন কাজ শেষ করব এবং কখন যাব তার একটা পেরেশানি সবসময় থেকে যায়। সময়ের আগে কাজ কভার করার চেষ্টা করি। তো এখানে আমার করলা কাটাটাও হয়ে গিয়েছে, এখন আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। পেঁয়াজগুলো কাটা হয়ে গেলে আমি চলে যাব মূল ধাপে, রান্নায় চলে যাব। তো এই যে পেঁয়াজগুলো আমার মোটামুটি কাটা শেষ হয়ে আসতেছে। তো যাই হোক, আমার লাইফস্টাইল আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে আমি ক্যামেরাম্যান, আমি রান্না করি, আমি বাবুর্চি, মানে আমি সব কিছুর জন্য সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না, কারণ আমি যখন অন্যান্য কাজ করি তখন আমার ভিডিও করা, কাজ করা একদম ইম্পসিবল। যদি কোনো ক্যামেরাম্যান থাকে, হেল্পিং হ্যান্ড থাকে, তাহলে হয়তো বা হয় যে তার কাছে দিয়ে আমি কাজ, মানে কাজ করতেছি, তাকে ভিডিও করতে দিলাম, বা সে কাজ করতেছে আমি ভিডিও করতেছি। আসলে সেটা হয় না। আমি নিজেই ভিডিও করি, নিজেই রান্না করি, আবার নিজেই এডিট করি, নিজেই ভয়েস দিই, সব কিছু নিজে করি। যার কারণে আমার কাছে খুব একটা ওরকমভাবে পসিবল হচ্ছে না, কিন্তু আস্তে আস্তে চেষ্টা করতেছি আমি আপনাদের সামনে আমার লাইফ স্টাইলটা তুলে ধরার জন্য। তো যাই হোক, এখানে চিংড়ি মাছগুলো আমি গত কাল যে বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে আসছিলো সেগুলো আমি কেটে নিচ্ছি, ফ্রিজে কাটায় রেখেছিলাম, সেগুলো আমি কেটে নিচ্ছি সুন্দরভাবে। আমার অলরেডি সব সবজি কাটা শেষ, মাছ কাটলে একদম সব সবজি কাটা একদম রেডি হয়ে যাবে। তো এগুলো কাটা হয়ে গেলে আমি চলে যাব ধোয়াধাই পর্বে। তো যাই হোক, মাছের ভিতরে যেই কালো শিরাটা ছিল সেগুলো আমি কিন্তু পরে আস্তে আস্তে বের করে নিয়েছি। আসলে আমার স্মরণ ছিল না প্রথমে বের করার জন্য, তারপরে আমি আস্তে আস্তে শিরাগুলো সব বের করে নিয়েছি। আসলে চিংড়ি মাছ কাটতে একটু আমার কাছে কঠিনই মনে হয়। এই যে শির বের করো, মাথার চুল কাটো, লেজ কাটো, তো যাই হোক, সব কাজই কষ্ট। যদি করতে না জানি সবই কষ্ট, করতে জানলে কোনো কিছুই না। তো যাই হোক, আমি কিন্তু বরাবরই আপনার মাছ কাটার পর বটিগুলা ভালো করে ধুয়ে নিই। সবজি কাটে খুব একটা ধোয়া না হলেও কিন্তু মাছ কাটার পর আমি বটি না ধুলে আমি শান্তি পাই না। তো যাই হোক, রীতিমতো আমার বটি ধোয়ার শেষে আমার সব রকমের সবজি আস্তে আস্তে আমি ধুয়ে ধায়ে কেটে রেখে দিচ্ছি। আর হ্যাঁ, আমার মতন বোকামি করবেন না, আমার স্মরণে ছিল না, আমি এগুলো ধুয়ে নিচ্ছি, আমার ছেলেকে নিতে যাব। করলাগুলো ধুয়ে দেওয়ার কারণে আমার খাবারটা একটু তিতা বেশি হয়েছিল। তো যাই হোক, করলা কখনোই রান্নার অনেকক্ষণ আগে ধুয়ে রাখবেন না, রান্নার করার একটু আগে ধুয়ে আর কি রান্নাটা করে নেবেন, সেই সময় আর কি ধুয়ে রাখবেন। এর মধ্যে আমার মাছ ধোয়া সব কিছু ধুয়ে আমি রেখে দিয়েছি। এখানে শাকটা আমি ওয়াশরুম থেকে ধুয়ে নিয়ে এসেছি, আসার পর সামান্য উপর থেকে পানি দিয়ে আমি এটাকে পানি ঝরার জন্য রেখে দিয়েছি। আর এই যে আমার রান্নার প্রসেস চলে আসছে, আমি ছেলেকে নিয়ে রীতিমতো এর মধ্যে কিন্তু চলে আসছি। আসার পর প্রথমে আমি করলাগুলো আগে প্রসেস করে নিব। বেশ কিছুটা হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া,
আপনার লবণ স্বাদ মতো আর একটু বাটা মশলা দিয়ে আমি সুন্দর করে এটাকে মাখিয়ে নিচ্ছি। এর মধ্যে একটা ঘটনা ঘটে গিয়েছে, আমি ডালাটা রেখে দিয়েছি চুলার উপরে, কিন্তু গ্যাসটা অন ছিল, মানে আগুন জ্বলতেছিল, আমি বুঝতে পারি নাই। তো যাই হোক, অল্পর জন্য বেঁচে গেছি, মানে বড় ধরনের দুর্ঘটনা ঘটলেও ঘটতে পারতো। তো যাই হোক, বি কেয়ারফুল। তো এই যে এখন এখানে তেল গরম করে নিয়ে একটু জিরা দিয়ে আমি দিয়ে দিলাম করলা মাখাটা। তো করলা মাখা একটু হালকা যখন নরম হয়ে আসবে তখন কিন্তু এর মধ্যে আমি পেঁয়াজ আর মরিচগুলো দিব। আমি আগে দিব না, কারণ পেঁয়াজ আর মরিচগুলো তাড়াতাড়ি ভিজে যাবে, আর করলা কিন্তু অতি সহজে ভাজবে না। যার কারণে করলা যখন আধা ভাজা হয়ে যাবে, মানে একটু নরম হয়ে আসবে, সে পর্যায়ে কিন্তু আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর ভালো করে ঢাকনা দিয়ে আমি আরেক পাশে রেখে আমি এই পাশে কিন্তু শাক ভাজিটা করে নিব। এখানে মানে কড়াইটা গরম হয়ে আসলে আমি একটু তেল দিয়ে এখানে কাঁচামরিচ পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিব, কালার আসা পর্যন্ত। তো এই যে সুন্দরভাবে আমি কিন্তু করলাগুলো নাড়াচাড়া দিয়ে হালকা আছে এটাকে ভেজে নিব। তো এই যে আমি ভালো করে এটাকেও ভেজে নিচ্ছি, এদিকে এটাও ভেজে নিচ্ছি। আসলে বরাবরই আমি এভাবে দু চুলাতেই রান্না করি, সেই বিয়ের পর থেকেই। মাটির চুলাতেও আমি দুই চুলায় রান্না করি, আবার বাসায় আসার পরও আমি গ্যাসের চুলাতেও দুই চুলায় রান্না করি। তো যাই হোক, শাক ভাজিতে খুব কিছু আমি বেশি উপকরণ দিই না, সামান্য একটু লবণ দিয়ে শাকগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে শাকে যখন একটু পানি বের হবে তখন বাদবাকি শাকগুলো আমি দিয়ে চাপা দিয়ে দিব। আর চাপা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে পানিগুলো সুন্দরভাবে বের হয়, শাকের যে মোটা ডালগুলো আছে সেগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়। তো যাই হোক, এভাবে কথা বলতে বলতে অনেকক্ষণ পর অফ ক্যামেরায় ভালো করে নাড়াচাড়া দিয়ে এটাকে বাড়িগুলো শুকিয়ে নিয়েছি। আর এদিকে করলা ভাজিগুলো আমি সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে ভাজতে আসি, মানে দুইটা তরকারি হয়ে গেছে, তারপর আমার করলা ভাজিগুলো হয়েছে, মানে অনেক টাইম নিয়ে করতে হয়। আর এর মাঝে আমি তেলও একটু দিয়ে দিচ্ছি, কারণ করলা ভাজিতে তেল আর পেঁয়াজটা বরাবরই বেশি লাগে, সেটা হাতে মাখানো তরকারি হোক বা ভাজি হোক। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে শাকগুলো আমার একদমই ভাজা হয়ে গিয়েছে, আমি শাকগুলো উঠিয়ে নিব। এই যে আমার শাকগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এই যে এটাকে উঠিয়ে নিচ্ছি। ব্যাস, আমার রান্না কমপ্লিট, একটা রান্না কমপ্লিট। আমি ভাজিটা এই পাশে দিয়ে আমি কড়াইটা পরিষ্কার করে নিই, এই কড়াইটাতে বসিয়ে দিব চিংড়ি যে ধুন্দুলের তরকারিটা। আমি এটা হাতে মাখিয়ে দিতে পারতাম। তো যাই হোক, এখানে একটু তালানি করে দিচ্ছি, দিয়ে দিলাম জিরা, পেঁয়াজ, মরিচ ভালো করে দিয়ে দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে এটাকে আমি একটু নরম করে নিচ্ছি। দিয়ে দিলাম গরম মশলা, একটা একটা করে সব রকমের গরম মশলা আমি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর ভালো করে একটু ভেজে নিলাম। ভেজে নিয়ে হালকা একটু কালার চলে আসলে এখানে আস্তে আস্তে মশলাগুলো অ্যাড করে নিব। তো এখানে করলা ভাজিগুলো আমি রীতিমতো ভাজতে আছি, করলা ভাজিগুলো প্রায় ভাজা হওয়ার কাছাকাছি। তো যাই হোক, এখানে একটু পানি দিয়ে আমি আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দেবো, কালারটা চেঞ্জ হয়ে আসছে মশলার, আর বেশি কালার নিয়ে আসলে পুড়ে যেতে পারতো। তো এখানে এখন দিয়ে দিলাম লবণ, হলুদ, মরিচ সবগুলো দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম বাটা মশলা, দিয়ে দেওয়ার পর আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। তো এখানে কিন্তু করলা আমি অনবরত মানে একটু পরপরই নাড়া দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তো এখানে আমি একটু তেল কম হয়েছিল, মানে ধুন্দুলের তরকারিতে আমার মনে হয়েছিল একটু তেল দিলে ভালো হয়, আমি কিন্তু তেলে একটু দিয়ে নিলাম। তো যাই হোক, তেল দিয়ে দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে পানিগুলো একদম শুকিয়ে নিব, কষা কষা করবো। দেখতে পাচ্ছেন উপর থেকে তেল চলে আসছে। এখন কিন্তু আমি এই যে করলা দেখতেছেন, করলাগুলো আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, এদিকে এটাও নাড়াচাড়া করতেছি। করার পর তেল যখন উপরে চলে আসছে আমি চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো কষিয়ে নেওয়ার পর আমি এখানে পানি দিয়ে দেবো চিংড়িগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য, মানে রান্নাটা হওয়ার জন্য। তো এখানে পানি দিয়ে দেওয়ার পর আমি কিন্তু আমার করলা ভাজি একদম কমপ্লিট। তখন আমার মোটামুটি সব রান্নাই শেষ, মানে তরকারি আইটেমগুলো সব শেষ। তো আমি এই চুলাটা শুধু দেখাচ্ছি, মানে একটা রান্নায় আমি এখন করতেছি। তো আলু দিতে চাচ্ছিলাম না, তো ভাবলাম ধুন্দুলের সঙ্গে আলু দিলে খুব একটা খারাপ যায় না, তো এই জন্য আলু সামান্য 3-4টে দিয়ে নিলাম। একটু মোটা মোটা করে পিস করে কেটে আমি দিয়ে দিয়েছি। তো যাই হোক, ধুন্দুল আলু দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে একদম পানি বের হয়ে যাচ্ছে ধুন্দুলেরই। আমি কিন্তু এক ফোঁটা পানিও দেই নাই, আমি রান্না হওয়ার আগে সামান্য একটু পানি দিয়ে মাখা মাখা করে নামিয়েছি। তো যাই হোক, এভাবে অনবরত নাড়াচাড়া দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এই যে রান্না আমার মোটামুটি শেষের দিকে। তো এই যে আমি সামান্য একটু পানি দিয়ে কিন্তু রান্নাটা আমার কমপ্লিট করেছি। এই যে আমার রান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ঢেলে নিয়েছি। নেওয়ার পর এই যে আমার এটা দুপুরের খাবার। আমি দুপুরে কিন্তু কোনো তরকারিই খাবো না, হাজবেন্ড রাতে আসলে একসঙ্গে খাবো। এই যে শাক ভাজি করে নিয়েছি, আর এই যে হলো ধুন্দুলের তরকারি, এই যে করলা ভাজি। আমি কিন্তু দুপুরে কিছু খাবো না, যে ভাতটা আমি প্রথমে দেখালাম ভাতের তেলানি আর কি, গরুর মাংস দিয়ে
আমি এটাকে খেয়ে নেব। তো এই যে আমার রান্নাঘর কাজ করতে করতে রান্নাঘরটা একদম আপনাদের সামনে সঙ্গে শেয়ার করতেছি। আর এখানে পানি ফুটাতে দিয়ে দিয়েছি, কারণ আমি বরাবরই পানি ফুটিয়েই খাই। ফিল্টার নেওয়া হয়নি ভাই গো, গরিব আমরা, এই জন্য নেওয়া হয়নি। আর একটু বড়লোক হই তাহলে ফিল্টার নিব। তো যাই হোক, এই যে আমার পুরা বাসাটা একবার দেখিয়ে দিলাম। আমি এই বাসাতে থাকি একদম টপ ফ্লোর ভাই। এই গরমে জীবনটা আমার যাওয়া আসা, যার কারণে বাধ্য হয়ে এবার এসি নিয়েছি। তো এই যে বাচ্চা বলতেছে আম্মু প্রচণ্ড গরম, আমি কিন্তু বাহিরে খেতে পারবো না ডাইনিংয়ে, আমাকে রুমে দাও, আমি এসি ছেড়ে আমি রুমে খাবো। তো ছেলেটা যথারীতি খাবারটা নিয়ে চলে আসছে, ও গরু মাংস দিয়ে ভাত তেলানি খাচ্ছে। আর এখানে কিন্তু ও পানি নিয়ে ও বসে পড়েছে। আমি বলতেছি এসি 30-এ থাকলে হবে না, আর একটু কমিয়ে দাও, মানে 2-2-এ দাও। তো এইভাবে শিখে দিয়ে আমি বলতেছি তাহলে আমি চলে গেলাম। আর এই যে আমার পুরা রুমের চেহারাটা আপনাদের সামনে শেয়ার করলাম। তো দরজাটা লাগিয়ে দিয়ে বাদবাকি আপনাদের সঙ্গে শেয়ার করবো। এই যে হলো আমার ওয়াশরুম আর বেসিং। আর এই যে হলো এখানে পড়ার টেবিল আছে, ছেলেটা কিন্তু পড়তে পারে না, প্রচণ্ড গরম, এই রুমে থাকাই যায় না। ল্যাপটপ ছিল এই রুমে, কিন্তু গরমের অত্যাচারে ল্যাপটপটা আমাকে ওই রুমে নিতে হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।